গল্পের সন্ধানে। এখন শুধুই গল্প। এখানে প্রতি মঙ্গলবার আপনাদের জন্য সত্য ঘটনা, রহস্য ও আরো বিভিন্ন গল্প নিয়ে আসব। আজ গল্পের সন্ধানে আপনাদের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরা। আজ শোনাব গোরার দ্বিতীয় পর্ব। গোরা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম ও সর্বশ্রেষ্ঠ উপন্যাস। এটি প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। শুরু হচ্ছে গোরার দ্বিতীয় পর্ব। বর্ষার সন্ধ্যায় আকাশের অন্ধকার যেন ভিজিয়া ভারী হইয়া পড়িয়াছে। বর্ণহীন বৈচিত্র্যহীন মেঘের নিঃশব্দ শাসনের নিচে কলিকাতার শহর একটা প্রকাণ্ড নিরানন্দ কুকুরের মতো লেজের মধ্যে মুখ গুছিয়া কুণ্ডলি পাকেবায় চুপ করিয়া পড়িয়া আছে। কাল সন্ধ্যা হইতেই টিপ টিপ করিয়া কেবলই বর্ষণ হইয়াছে। সে বৃষ্টিতে রাস্তার মাটিকে কাদা করিয়া তুলেছে, কিন্তু কাদা ধুইয়া ভাসাইবা লইবার মতো বল প্রকাশ করে নাই। আজ বেলা 4টে হইতেই বৃষ্টি বন্ধ হয়েছে, কিন্তু মেঘের গতিক ভালো নয়। এইরূপ আসন্ন বৃষ্টির আশঙ্কায় সন্ধ্যাবেলায় নির্জন ঘরের মধ্যে যখন মন টেকে না ও বাইরেও যখন আরাম পাওয়া যায় না, সেই সময়টাতে দুটি লোক একটি তেতলা বাড়ির স্যাঁতস্যাঁতে ছাতে দুটি বেতের মোড়ার উপর বসিয়া আছে। এই দুই বন্ধু যখন ছোট ছিল তখন স্কুল হইতে ফিরিয়া আসিয়া এই ছাতে ছুটাছুটি খেলা করিয়াছে। পরীক্ষায় পূর্বে উভয়ে চিৎকার করিয়া পড়া আবৃত্তি করিতে করিতে এই ছাতে দ্রুত পথে পাগলের মতো পায়চারিয়া করিয়া বেড়াইছে। গ্রীষ্মকালে কলেজ হইতে ফিরিয়া রাত্রে এই ছাতের ওপরই আহারও করিয়াছে। তারপরে তর্ক করিতে করিতে কতদিন রাত্রি 2টা করিয়া হইয়া গেছে, এবং সকালে রৌদ্র আসিয়া যখন তাদের মুখের ওপর পড়িয়াছে তখন চমকিয়া জাগিয়া উঠিয়া দেখিয়াছে সেখানেই মাদুরের ওপর দুইজনেই ঘুমিয়া পড়িয়াছিল। কলেজ পাস করা যখন একটাও আর বাকি রহিল না, তখন এই ছাতের ওপর মাসে একবার করিয়া যে হিন্দু হিতৈষী সভার অধিবেশন হইয়া আসিয়াছে, এই দুই বন্ধু তাদের একজন সভাপতি আর একজন তাহার সেক্রেটারি। যে ছিল সভাপতি তাহার নাম গৌরমোহন, তাহাকে আত্মীয় বন্ধুরা গোরা বলিয়াই ডাকে। সে চারিদিকের সকলকে যেন খাপছাড়া রকমের ছাড়িয়া উঠিয়াছে। তাহাকে তাহার কলেজের পণ্ডিত মশাই রজতগিরি বলিয়া ডাকিতেন। তাহার গায়ের রং কিছুটা উগ্র রকমের সাদা হলদের আভাকে তাহাকে একটু স্নিগ্ধ করে নাই। মাথায় সে প্রায় 6 ফুট লম্বা, হাড় চওড়া, 2 হাতের মুড়া যেন বাঘের থাবার মতো বড়। গলার আওয়াজ এমনি মোটা ও গম্ভীর যেন হঠাৎ শুনিলে কেড়ে বলিয়া চমকিয়া উঠিতে হয়। তাহার মুখের গড়নও অনাবশ্যক রকমের বড় এবং অতিরিক্ত রকমের মজবুত। চোখের ওপর ভ্রুরেখা নেই বলিলেই হয়, এবং সেখানকার কপালটা কানের দিকে চওড়া হইয়া গেছে। ওষ্ঠাধার পাতলা এবং চাপা, তাহার ওপরে নাকটা খাঁড়ার মতো ঝুঁকিয়া আছে। 2 চোখ ছোট কিন্তু তীক্ষ্ণ, তাহার দৃষ্টি যেন তীরের ফলাটার মতো অতি দূর অদৃশ্যের দিকে লক্ষ্য করিয়া আছে, অথচ এক মুহূর্তের মধ্যেই ফিরিয়া আসিয়া কাছের জিনিসকেও বিদ্যুতের মতো আঘাত করিতে পারে। গৌরকে দেখিতে ঠিক সুশ্রী বলা যায় না, কিন্তু তাহাকে না দেখিয়া থাকিবার জো নেই। সে সকলের মধ্যেই চোখে পড়িবেই। আর তাহার বন্ধু বিনয় সাধারণ বাঙালি শিক্ষিত ভদ্রলোকের মতো নম্র অথচ উজ্জ্বল স্বভাবের সৌকামুর্য ও বুদ্ধির প্রখরতা মিলিয়া তাহার মুখ্যশ্রীতে একটি বিশিষ্টতা আছে। কলেজ সে বাড়ি বাড়ি উচ্চ নম্বর ও বৃত্তি পাইয়া আসিয়াছে। গোরা কোনো মতেই তাহার সঙ্গে সমান চালে চলিতে পারত না।
পাঠ্য বিষয়ে গোরার তেমন আসক্তিই ছিল না। বিনয়ের মতো সে দ্রুত বুঝিতে ও মনে রাখিতে পারিত না। বিনয় তাহার বাহন হইয়া কলেজের পরীক্ষার কয়টা ভিতর দিয়া নিজের পশ্চাতে তাহাকে টানিয়া পার করিয়া দিয়ে আনিয়েছে। গোরা বলিতেছিল, শোনো বলি, অবিনাশ যে ব্রাহ্মদের নিন্দে করেছিল তাতে এই বোঝা যায় যে লোকটা বেশ সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে। এতে তুমি হঠাৎ অমন খাপা হয়ে উঠলে কেন? বিনয়, কি আশ্চর্য, এই সম্বন্ধে যে কোনো প্রশ্ন চলতে পারে তাও আমি মনে করতে পারতুম না। গোরা, তা যদি হয় তবে তোমার মনে দোষ ঘটেছে। একদল লোক সমাজের বাঁধন ছিঁড়ে সব বিষয়ে উল্টো রকম করে চলবে, আর সমাজের লোক অবিচলিতভাবে তাদের সুবিচার করবে, এ স্বভাবের নিয়ম নয়। সমাজের লোক তাদের ভুল বুঝবে, তারা সোজাভাবে যেটা করবে এদের চোখে সেটা বাঁকাভাবেই পড়বে। তাদের ভালো এদের কাছে মন্দ হয়েই দাঁড়াবে। এইটাই হওয়া উচিত। ইচ্ছে মতো সমাজ ভেঙে বেরিয়ে যাওয়ার যতগুলো শাস্তি আছে তার মধ্যে এটা একটা। বিনয়, যেটা স্বাভাবিক সেটাতেই যে ভালো তাও আমি বলতে পারিনি। গোরা একটু উষ্ণ হইয়া উঠিয়া কহিল, আমার ভালোই কাজ নেই। পৃথিবীতে ভালো 2-4 জন যদি থাকে তো থাক, কিন্তু বাকি সবাই যেন স্বাভাবিক হয়, নইলে কাজ চলে না, প্রাণও বাঁচে না। ব্রাহ্ম হয়ে বাহাদুরি করিবার শখ যাদের আছে, অব্রাহ্মরা তাদের সব কাজেই ভুল বুঝে নিন্দে করবে, এইটুকু দুঃখ তাদের সহ্য করতেই হবে। তারা বুক ফুলিয়ে বেড়াবে, আর তাদের বিরুদ্ধে পক্ষ তাদের পিছন পিছন বাহাবা দিয়ে চলবে। জগতে এটা ঘটে না, ঘটলেও জগতের সুবিধা হতো না। বিনয়, আমি দলের নিন্দের কথা বলছি না, ব্যক্তিগত। গোরা, দলের নিন্দে? আবার নিন্দে কিসের? সে তো মতামত বিচার, ব্যক্তিগত নিন্দেই তো চাই। আচ্ছা, সাধু পুরুষ তুমি নিন্দে করতে পারো না? বিনয়, করতুম, খুবই করতুম, কিন্তু সেই জন্য আমি লজ্জিত আছি। গোরা তাহার ডান হাতের মুঠা শক্ত করিয়া করিল, না বিনয়, এ চলবে না, কিছুতেই না। বিনয় কিছুক্ষণ চুপ করিয়া রহিল ও তারপরে কহিল, কেন, কি হয়েছে তোমার, ভয় কিসের? গোরা, আমি স্পষ্টই দেখতে পাচ্ছি তুমি নিজেকে দুর্বল করে ফেলছ। বিনয় ঈষৎ একটুখানি উত্তেজিত হইয়া কহিল, দুর্বল? তুমি জানো আমি ইচ্ছে করলেই এখনই তাদের বাড়ি যেতে পারি। তারা আমাকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু আমি যাইনি। গোরা, কিন্তু এই যে যাওনি, এই কথাটাই কিছুতেই ভুলতে পারছো না। দিন রাত্রি কেবল ভাবছো যাইনি যাইনি যাইনি। আমি তাদের বাড়ি যাইনি, এর চেয়ে যাওয়াই ভালো। বিনয়, তবে কি যেতেই বলো? গোরা নিজের জানু চাপড়াইয়া কহিল, না, আমি যেতে বলি নে। আমি তোমাকে লিখে পড়ে দিচ্ছি, যেদিন তুমি যাবে সেদিনে একেবারে পুরোপুরি যাবে, আর তারপর দিন থেকেই তাদের বাড়িয়ে খানা খানি শুরু করবে, ব্রাহ্ম সমাজের খাতায় নাম লিখিয়ে একেবারে দিগ্বিজয়ী প্রচারক হয়ে উঠবে। বিনয়, এ বলো কি? তারপরে? গোরা, আর তারপরে মরার বাড়া তো গাল নেই। ব্রাহ্মণের ছেলে হয়ে তুমি গো ভাগাড়ে গিয়ে মরবে। তোমার আচার বিচার কিছু থাকবে না, কম্পাস ভাঙা কান্ডারির মতো তোমার পূর্ব পশ্চিমের জ্ঞান লোপ হয়ে যাবে। তখন মনে হবে জাহাজ বন্দরের উত্তীর্ণ করায় কুসংস্কার ও সংকীর্ণতা। কেবল না হোক ভেসে চললেই যাওয়া যথার্থ জাহাজ চালানোই। কিন্তু এসব কথা নিয়ে বকাবকি করতে আমার ধৈর্য থাকে না। আমি বলি তুমি যাও। অধঃপাতের মুখে সামনে পা বাড়িয়ে দাঁড়িয়ে থেকে আমাদের শুদ্ধ কেন ভয়ে ভয়ে রেখে দিচ্ছ? বিনয় হাসিয়া উঠিয়া কহিল, ডাক্তার আশা ছেড়ে দিলেও যে রোগী সবসময় মরে তা নয়। আমি তো নিদেন কালের কোনো লক্ষণ বুঝতে পারছি না। গোরা, পারছো না? বিনয়, না। গোরা, নাড়ি ছাড়ে ছাড়ে করছে না? বিনয়, না দিব্যি জোর আছে।
গোরা, মনে হচ্ছে না। শ্রীহস্তে যদি পরিবেশন করে তবে শ্লেচ্ছের অন্নেই দেবতার ভোগ। বিনয় অত্যন্ত সংকুচিত হইয়া কহিল, গোরা বোস, এবার থামো। গোরা, কেন, এর মধ্যে আবার অবারুর কোনো কথা নেই। শ্রীহস্ত তো অসূর্য হর্ষকর্ষও নয়। পুরুষ মানুষের সঙ্গে যার শ্রেক হাণ্ড চলে, সে প্রবৃত্ত করপল্লবের উল্লেখ্য পর্যন্ত তোমার সহ্য হলো না। তদা না সংশয়ে মরণায় সঞ্জয়। বিনয়, দেখো গোরা, আমি স্ত্রীজাতিকে ভক্তি করে থাকি, আমাদের শাস্ত্রেও। গোরা, শ্রীজাতিকে যেভাবে ভক্তি করছো তার জন্য শাস্ত্রে দোহা পড়ে না, ওকে ভক্তিও বলে না। যা বলে তা যদি মুখে আনি তা এক্ষুনি মারতে আসবে। বিনয়, এ তুমি গায়ের জোরে বলছো। গোরা, শাস্ত্রে মেয়েদের বলেন পূর্জায়া গৃহদীপ্তায়। তারা পূর্জায়া, কেননা গৃহকে দীপ্তি দেন, পুরুষ মানুষের হৃদয়কে দীপ্তি করে তোলেন বলে বেলিতি বিধানে তাদের যে মান দেওয়া হয় তাকে পূজা না বললেই ভালো হয়। বিনয়, কোনো কোনো স্থলে বিকৃতি দেখা যায় বলে কি একটা বড় ভাবের উপর ওরকম কটাক্ষপাত করা উচিত? গড়া অধীর হরিয়া কহিল, বিনয়, এখন যখন তোমার বিচার করিবার বুদ্ধি গেছে তখন আমার একটা কথা মেনেই নাও। আমি বলছি, বেলিতি শাস্ত্রে স্ত্রী জাতি সম্বন্ধে যে সমস্ত অত্যুক্তি আছে তারা ভিতরকার কথাটা হচ্ছে বাসনা। স্ত্রী জাতিকে পূজা করবার জায়গা হলো মায়ের ঘর, সতী লক্ষ্মীর গৃহিণীর আসন। যেখান থেকে সরিয়ে এনে তাদের যে স্তব করা হয় তার মধ্যেই অপমান লুকিয়ে আছে। প্রতঙ্গের মতো তোমার মনটাও যে কারণে পরেশবাবুর বাড়ির চারিদিকে ঘুরঘুর ঘুরঘুর করছে, ইংরেজিতে তাকে বলা হয় লাভ। কিন্তু ইংরেজির নকল ওই লাভ ব্যাপারটাকেই সংসারের মধ্যে একটা চরম পুরুষার্থ বলে উপাসনা করতে হবে। এমন বাদরামি যেন তোমাকে না পেয়ে বসে। বিনয় কষাহত তাজা ঘোড়ার মতো লাফিয়ে উঠে, গোরা থাক, যথেষ্ট হয়েছে। গোরা, কোথায় যথেষ্ট হয়েছে? কিছুই হয়নি। স্ত্রী আর পুরুষকে তাদের স্বস্থানে বেশ সহজ করে দেখতে শিখিনি বলেই আমার কতগুলো কবিত্ব জমা করে তুলেছি। বিনয় কহিল, আচ্ছা মানছি, স্ত্রী পুরুষের সম্বন্ধে ঠিক এই জায়গাটাতে থাকলে সহজ হতে পারত। আমার প্রবৃত্তির ঝোঁকে যেটা লঙ্ঘন করি এবং যেটাকে মিথ্যে করে তুলি, কিন্তু এই অপরাধটা কি কেবল বিদেশেরই? এই সম্বন্ধে ইংরেজের কবিত্ব যদি মিথ্যে হয় তো আমরা ওই যে কামিনী কাঞ্চন ত্যাগ নিয়ে সর্বদা বাড়াবাড়ি করে থাকি সেটাও তো মিথ্যে। মানুষের প্রকৃতি যা নিয়ে সহজে আত্মবিস্মিত হয় তার হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য কেউ বা প্রেমের সৌন্দর্য অংশকেই কবিত্বের দ্বারা উজ্জ্বল করে তোলে, তার মন্দাটাকেও লজ্জা দেয়, আর কেউ বা ওর মন্দাটাকেই বড় করে তুলে কামিনী কাঞ্চন ত্যাগের বিধান দিয়ে থাকে। ও দুটো কেবল দুই ভিন্ন প্রকৃতির লোকের ভিন্ন রকম প্রণালী। একটাকেই যদি নিন্দে করো তবে অন্যটাকে ব্রেয়াত করলে চলবে না। গোরা, না, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার অবস্থা তোমার তেমন খারাপ তো হয়নি দেখছি। এখন যে ফিলোজফি তোমার মাথায় খেলছে তখন নির্ভয়ে তুমি লাভ করতে পারো, কিন্তু সময় থাকতেই নিজেকে কিন্তু সামলে নিও। হিতৈষী বন্ধুদের এটা অনুরোধ। বিনয় ব্যস্ত হইয়া কইল, তুমি কি পাগল হয়েছ নাকি? আমার আবার লাভ? তবে এ কথা আমাকে স্বীকার করতেই হবে যে পরেশবাবুদের আমি যেটুকু দেখেছি এবং ওদের সম্বন্ধে যা শুনেছি তাতে ওদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা জন্মেছে। বোধ করি তাই ওদের ঘরের ভিতরকার জীবনযাত্রাটা কিরকম সেটা জানবার জন্য আমার একটা আকর্ষণ হয়েছিল। গোরা, উত্তম কথা, সেই আকর্ষণটাকে সামলে চলতে হবে। ওদের বিরুদ্ধে প্রাণী বৃত্তান্তের অধ্যায়টা না হই অনাসবৃক্ষতই রইল। বিশেষত ওরা হলেন শিকারী প্রাণী। ওদের ভিতরকার ব্যাপার জানতে গিয়ে শেষকালে এত দূর পর্যন্ত ভিতরে যেতে পারা যে তোমার টিকিটি পর্যন্ত দেখাবার জো থাকবে না গো। বিনয়, দেখো তোমার একটা দোষ আছে,
তুমি মনে করো যত কিছু শক্তি ঈশ্বরে কেবল একলাই তোমাকেই দিয়েছেন, আর আমরা সব দুর্বল পান। কথাটা গোরাকে হঠাৎ যেন নতুন করিয়া ঠেকিল। সে উৎসাহ বেগে বিনয়ের পিঠে এক চাপড় মাহিলা কহিল, ঠিক বলেছ, এইটাই আমার দোষ, আমার মস্ত দোষ। বিনয়, উফ, ওর চেয়ে তোমার আরেকটাও মস্ত দোষ আছে। অন্য লোকের সিঁড় দাঁড়ার উপরে কতটা আঘাত সয় তার ওজন বোধ তোমার একেবারেই নেই। এমন সময় গোরার বড় বৈমাত্র ভাই মহিম তাহার পরিপুষ্ট শরীর লইয়া হাঁপাইতে হাঁপাইতে উপরে আসিয়া কহিলেন, ও গোরা। গোরা তাড়াতাড়ি চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, আজ্ঞে। মহিম, দেখতেলাম বর্ষার জল ধর ফটল আমাদের ছাদের উপর গর্জন করতে নেমেছে কিনা। আজ ব্যাপারখানা কি? ইংরেজকে বুঝে এতক্ষণে ভারতের সমুদ্রের অর্ধেকটা পথ ভাত করে দিয়েছে না? ইংরেজের বিশেষ কোনো লোকসান দেখছি না, কিন্তু নিচের ঘরের মাথা ধরে বড় বউ পড়ে আছে, সিংহনাদের তারই যা অসুবিধা হচ্ছে আর কি। এই বলিয়া মহিম নিচে চলিয়া গেলেন। গোরা লজ্জা পাইয়া দাঁড়িয়ে রইল। লজ্জার সঙ্গে ভিতরে একটু রাগও জড়িতে লাগিল। তাহার নিজের বা অন্যের পরে ঠিক বলা যায় না। একটু পরে সে ধীরে ধীরে যেন আপন মনে কহিল, সব বিষয়ে যতটা দরকার আমি তার চেয়ে বেশি জোর দিয়ে ফেলি। সেটা যে অন্যের পক্ষে কতটা অসহ্য তা আমার ঠিক মনে থাকে না। বিনয় গৌরের কাছে আসিয়া সস্নেহে তার হাত ধরিল। এতক্ষণ শুনছিলেন গোরার দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব এখনো না শুনলে গল্পের সন্ধানে শুনে আসুন। আরো পরবর্তী পর্ব আসছে মঙ্গলবার ঠিক এই চ্যানেলে। গোরা, বিনয় ও মহিমের চরিত্রে আমি সাত্বিক। আর হ্যাঁ, দাঁড়ান, এই চ্যানেলটা সাবস্ক্রাইব তো করে যান, বেল আইকনটা টিপুন, না হলে পরবর্তী পর্ব শুনবেন কি করে। নমস্কার।